মাত্র ৩ দিনের যুদ্ধে সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো দখলের পর আরেক জনপদ হামা দখলের জন্য অগ্রসর হচ্ছে দুই বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ও তাদের সহযোগী জৈশ আল ইজ্জার যৌথ বাহিনী। এই পরিস্থিতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাদের সাহায্য করতে মিলিশিয়া বাহিনী পাঠিয়েছে প্রতিবেশী দেশ ইরান। ইরাক থেকে শিয়া মিলিশিয়া বাহিনীও সিরীয় সেনাদের সাহায্য করতে সীমান্ত পেরিয়েছে। এরই মধ্যে ইরানের বাহিনী সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দফতর সরাসরি বাহিনী পাঠানোর কথা না বললেও আসাদকে সামরিক সাহায্য দেবার কথা ঘোষণা করেছে। অন্যদিকে আসাদের সমর্থনে ময়দানে নেমেছে রুশ সেনারাও। প্রেসিডেন্ট পুতিনের বিমানবহর সোমবার বিদ্রোহীদের অগ্রবর্তী বাহিনীর উপর হামলা চালিয়েছে। যদিও ইদলিব প্রদেশে গুরুত্বপূর্ণ শহর মারাত আল নুমান দখল করে নিয়েছে বিদ্রোহীরা। আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচকে ঘিরে মারামারিতে ৫৬ জন নিহত হয়েছে। মৃতদের মধ্যে অনেকে হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে মারা গেছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় এনজেরেকোরে শহরে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় শত শত মানুষ স্টেডিয়ামের মাঠে দৌড়াচ্ছেন, যা দেখে মনে হয় মানুষের পায়ের নিচে চাপা পড়ার ঘটনা থেকে বাঁচতে পালানোর চেষ্টা করছিলেন দর্শকরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর দেশটির বাহিনী থেকে কমপক্ষে ২ লাখ ইউক্রেনীয় সেনা পালিয়ে গেছে বলে জানাচ্ছে সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস। অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ২০২২ ও ২০২৩ সাল মিলিয়ে যে পরিমাণ ইউক্রেনীয় সেনা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়েছেন, চলতি বছরের প্রথম ১০ মাসে তার সংখ্যা দ্বিগুণেরও বেশি। এতে করে চলমান যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর সংকট নতুন মাত্রায় পৌঁছেছে। এবছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পালিয়ে যাওয়া সেনাদের বিরুদ্ধে অন্তত ৬০,০০০ মামলা করেছেন দেশটির আইনজীবীরা। প্রায় ৩ বছর ধরে চলা এ যুদ্ধে ইউক্রেনের বেশিরভাগ সেনাই এখন ক্লান্ত। মালয়েশিয়া ও থাইল্যান্ড এই দুই দেশ পড়েছে বন্যার কবলে। গত ৫০ বছরে এমন বন্যা দেখেনি দুই দেশের মানুষ। দুই দেশ মিলিয়ে বন্যায় ১৯ জনের প্রাণহানি হয়েছে, ৬.৫ লাখ ঘরবাড়ি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুই দেশের সরকার। দেশের এই জরুরি অবস্থায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সরকারের মন্ত্রীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রতিশ্রুতি সত্ত্বেও অস্ত্র ও ট্যাক্স সংক্রান্ত ফৌজদারি অপরাধে অভিযুক্ত ছেলে হান্টারকে সাজা ঘোষণার ১ সপ্তাহ আগেই আনুষ্ঠানিকভাবে ক্ষমা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এর আগে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট হিসেবে ছেলেকে ক্ষমা করবেন না। ১ ডিসেম্বর রাতে বাইডেন তার অফিসের ক্ষমতা ব্যবহার করে ছেলে হান্টারকে পূর্ণ ও শর্তহীন ক্ষমা প্রদান করেছেন। বাইডেন বলেন তার ছেলেকে আলাদাভাবে এবং অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে শুধুমাত্র তার পারিবারিক পরিচয়ের কারণে। হান্টার বাইডেন চলতি বছরের ১১ই জুন অবৈধভাবে বন্দুক কেনা, কমপক্ষে $১.৪ মিলিয়ন ট্যাক্স ফাঁকি দেয়া এবং মাদক গ্রহণ সম্পর্কে মিথ্যা বলার জন্য ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হন। ডেলাওয়ারের উইলমিংটন ফেডারেল আদালতের ১২ সদস্য বিশিষ্ট জুরি হান্টার বাইডেনের বিরুদ্ধে থাকা ৩টি অভিযোগেই তার দোষ খুঁজে পান। এদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস ২ ডিসেম্বর ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেছেন। ২০০২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে আক্রমণের প্রাথমিক মাসগুলোর পর এটি কিয়েভে শোলসের প্রথম সফর। এই সফরটি হচ্ছে এমন একটি সময়ে যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসছেন। এরই মধ্যে জার্মানিতে শোলসের জোট ভেঙে যাওয়ায় দেশের রাজনীতিতে তিনিও আছেন চাপের মধ্যে। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতে রাজনৈতিক অস্থিরতা ইউক্রেনে বাড়তে থাকা অনিশ্চয়তার ভিন্ন মাত্রা যুক্ত করেছে, যেখানে রুশ সেনারা পূর্বাঞ্চলে দ্রুত অগ্রসর হচ্ছে। বৈঠকের পর শোলস এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানিয়েছেন, যত দিন প্রয়োজন হয় ইউক্রেনের পাশে থাকবে জার্মানি।